নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 1 নভেম্বর 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 234তম 234th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় বা বক্তার কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন আজকে অহেতুক প্রাক্ষথনে সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিচিত রবীন্দ্রসঙ্গীত, যেটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি, সেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আমরা স্বামীজির নানা রকম চিঠি পড়ি। স্বামীজির গুরু ভাইদের লেখা চিঠি পড়ি, প্রমোদ দাস মিত্রকে লেখা চিঠি পড়ি, হরিদাস বিহারী দাস দেশাইকে লেখা চিঠি পড়েছি, ক্ষেত্রীর মহারাজাকে লেখা চিঠি পড়েছি, আর মাইসুরের মহারাজাকে লেখা চিঠি পড়েছি, ম্যাক্স মিউলারকে লেখা চিঠি পড়েছি। আজকে যে চিঠিটি পড়ব এর সঙ্গে স্বামীজির সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, তার নাম মেরি হেল। মেরি হেলকে স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, এই ঘাত প্রতিঘাতময় বেসুরো জীবনের মধ্যে মেরি তুমি একমাত্র মধুরতম সুরে বেজেছ। এবং 4 বোন, 2 বোন মেরি হেল, হ্যারিয়েট হেল 2 বোন, এবং তার 2 মাস্তুতো বোন ইজাবেল ম্যাকেনলি, হ্যারিয়েট ম্যাকেনলি।
এবং ফ্রান্সিস লেগেটের একটা অসাধারণ বই আছে, যে যখন নিউ ইয়র্কে স্বামীজি রিজল ম্যানারে আছেন, তখন এই ইজাবেল ম্যাকেনলি এসে স্বামীজিকে আমন্ত্রণ জানান যে স্যান ফ্রান্সিসকো যাওয়ার জন্য পথে তিনি যেন শিকাগো হয়ে যান। এবং স্বামীজির মুখের যে পরিবর্তন ঘটেছিল সেই কথা ফ্রান্সিস লেগেটের লেখায় পাওয়া যায়, যে পরিবর্তন ঘটে গেল। লেট অ্যান্ড সুন বলে একটি অসাধারণ বই আছে। আমি স্বামী বোধশরণানন্দজিকে অনুরোধ করেছিলাম যে আপনি লেট অ্যান্ড সুন বইটা রিপ্রিন্ট করুন। তো কোনো ওটা রিপ্রিন্ট করা কোনো কঠিন কাজ নয়। তো লেট অ্যান্ড সুন একটি অসাধারণ বই। সেখানে আমরা পাই যে স্বামীজির একবারে চেহারা পাল্টে গেল যখন তিনি এবং আমন্ত্রণটি পেলেন এবং গিয়েওছিলেন স্বামীজির বাড়ি, মেরিহেলের বাড়িতে গিয়েছিলেন। শোনা যায় যে 4 দিন ধরে মেরিহেল ফোনোগ্রাফে স্বামীজির কণ্ঠ রেকর্ড করে রেখেছিলেন, কিন্তু এই দুর্ভাগ্যজনক মোমের জিনিস তো শক্ত হয়ে গেল, আর পাওয়া গেল না। মেরিহেল চলে এসেছিলেন বিয়ে হয়ে ইটালিতে, এবং তার বেশি দিন বাঁচেননি। তার কাজই ছিল ওই স্বামীজির যখন শুয়ে থাকতেন, তার বেডরিডন হয়ে গিয়েছিলেন, ওই টেপটাকে বারবার শুনতেন, স্বামীজির কথা শুনতেন, এবং স্বামীজি তাকে অসম্ভব ভালোবাসতেন। তার সম্বন্ধে স্বামীজি চিঠি লিখেছিলেন, যে এরা পা থ্যাবড়ানি দিয়ে বসে আমার নখ কেটে দেয়, বাজার হাট করে, সব কাজ করে, এদের মনগুলো হিমালয়ের চূড়ার মতো পবিত্র। এটা একটা কন্টেম্পোরারি থিওরির এগেনস্টে। মেম সাহেবদের সম্বন্ধে এসে নানা রকম কথা বলা হতো। সেইখানে স্বামীজি মেম সাহেবদের সামনে থেকে দেখেছিলেন বলে তাদের সম্বন্ধে একেবারে তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছিল। এক্সপিরিয়েন্স হওয়ার ফলে তিনি লিখেছিলেন এদের মনগুলো কেমন পবিত্র, কারণ এরা কোনো অ্যানালিটিক্যাল এবং হিয়ার্সেতে বিশ্বাস করে না। ভারতবর্ষের মানুষ তো সেই দুটোতেই বিশ্বাস করে, চোখে দেখে না, কানে দেখে, এবং তা নিয়ে নানা কথা বলে যায়। তো স্বামীজি এখানে খুব সুন্দর একটা চিঠি লিখেছেন, আনন্দের বড়দিন, সুখের নববর্ষ। এটা ইংরেজির চিঠি, বাংলা করা হয়েছে। বাংলা যে খুব একটা উচ্চ মানের তা নয়। এখনকার যারা রামকৃষ্ণ মিশনের তরুণ সন্ন্যাসী আছেন, তারা প্রায়ই একটা কথা বলে আমরা আলোচনা করি। আমার তো আলোচনা মানে স্বামীজি নিয়েই কথা হয়, ব্যক্তিগত জীবনে কি খেলাম, রাতে ঘুমালাম কিনা, এসব নিয়ে কথা হয় না। তারা বলছেন যে সময় এসেছে যখন স্বামীজির সবকটা চিঠি চলতি ভাষায় লেখা উচিত। সাধু ভাষার জন্যে এই চিঠি অনেকে পড়েন না, খুব কঠিন তো কিছু কিছু জায়গায়, চলতি ভাষায় লিখলে খুব ভালো হয়। কিন্তু এইটি করতে গেলে একটা বড় টিম করে তার শুধু এই কাজেই নিয়োগ করা উচিত, আর তারা কোনো কাজ করবেন না। তারা সকাল থেকে রাত্রি অবধি চিঠিটাই করবেন এবং চলতি ভাষায় চিঠিগুলোকে করবেন, সেটাকে আবার এডিট করা হবে, আবার পড়া হবে। এডিট করা মানে বাদ দেওয়া নয়, এডিট করা মানে তার পরিমার্জন হবে, করে সেই বইগুলো বেরোবে। বই বেরোতে পারলে খুব ভালো হয়। আমি অনেকদিন মঠে জানি, সুবীরানন্দজিকে গিয়ে বলতেই হবে এবং ওরা যে চিঠিগুলোকে এইভাবে করলে খুব ভালো হয়, যে চলতি ভাষায় চিঠি, কারণ এটা কোনো দিন বাংলা হতে পারে না। আনন্দের বড়দিন, সুখের নববর্ষ, তোমার জন্মদিনের সঙ্গে জড়িত এই দিনগুলো বারে বারে ফিরে আসুক। বাকচক্রে আমরা যেহেতু 8 ঘন্টা মাত্র বলি, ফলে ইংরেজির চিঠিটা ইংরেজিতে এবং তার সাথে বাংলা পড়ার সময় নয়। আর আমরা বিশ্বাস করি শর্ট অ্যাটেনশান সিনড্রোম। এই 8 ঘন্টার জায়গায় যদি আমরা 1 ঘন্টা বলি, তাহলে 15 মিনিট পরেই লোকে বন্ধ করে দেবে। 8 ঘন্টা হলে কী হয়, টানটা থাকে, কি বলবো কি শুনছি, এই জন্যে সেই টানটা রাখতে গেলে সময়টা কমিয়ে ফেলতে হয়। আর যদি আপনি অনেকক্ষণ বলে যান, দেখবেন তাহলে কিছুক্ষণ পরে লোকে শুনবে না। করতে পারলে খুব ভালো হতো, ইংরেজি এবং বাংলা চিঠিটা পাশাপাশি করা। তো এই শুভেচ্ছা, প্রার্থনা, অভিনন্দন পাঠাচ্ছি এক নিঃশ্বাসে। তুমি জেনে খুশি হবে যে আমার রাগ সেরে গিয়েছে। এটা শুধু গড় হজমের ব্যাপার, হার্ট বা কিডনির কোনো রোগ নয়। চিকিৎসকরা বলেছেন কিছুই বলছেন না। এখন আমি রোজ রাত্রে খাওয়ার পর 3 মাইল হাঁটছি। এরপর যে স্বামীজি কথাটি বলেছেন সেটা সাংঘাতিক। আর শোনো, যে আমাকে সারিয়ে তুলেছে সে ধূমপান করার ওপর জোর দিচ্ছে। অতএব বেশ করে পাইপ টানছি, তার ফল ভালোই হয়েছে। সোজা কথায় স্নায়ু দুর্বল্য ইত্যাদি সব কিছুর কারণ অজীর্ণতা, তাছাড়া আর কিছু নয়। একেবারে ধূমপানের পক্ষে এত বড় কথা আর কাউকে আপনি পাবেন না। স্বামী বিরজানন্দজিকে বলছে, তুই তামাক খাস? গুরু জিজ্ঞেস করছে, তিনি উত্তরই দিতে পারছেন না, কি বলবেন? বলে, দেখ সব ছেড়েছে, তামাকটা ছাড়তে পারেনি। যেদিন শরীর চলে গিয়েছিল সেই দিনও তামাক খেয়েই প্রেমানন্দের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। এবং যে ধ্যান করতে গেলেন
তার সেবককে বললেন তুই একটা তামাক সাজ, আমি ধ্যান করে তামাক খাবো। সেই তামাকটা আর খাওয়া হলো না। ব্রহ্মানন্দজির শারদানন্দজির বিখ্যাত চিঠি, হি ওয়েন্ট টু বেড অ্যাট 9 PM নেভার টু ওয়েক আপ এগেন। স্বামীজি স্লেপ্ট অ্যাট 9 PM নেভার টু ওয়েক আপ এগেন। আর তার ওটা হলো না। কিন্তু তামাকটা তিনি ছাড়তে পারেননি। পাইপ খেতেন, হুঁকো খেতেন, সিগারেট খেতেন, চুরুট খেতেন। রকি ফেলারকে যেদিন স্বামীজি বললেন যে ওসব তুমি নিজের কথা বলছো, একটা এমন ট্রাস্ট করতে মানুষের উপকার হবে, তো রকি ফেলার সেই ট্রাস্ট তৈরি করলেন, স্বামীজিকে পড়ে শোনালেন। স্বামীজি খুব খুশি হলেন, বললেন একটা চুরুট দাও, কালকে অনেক বকিয়েছে আমাকে। এই বলে চুরুটটা আনতে আনতে বেরিয়ে চলে গেলেন। কর্নেল অলকটের সঙ্গে তার দেখা হয়েছিল, সেখানেও আমরা দেখব তারপরে তিনি বলছেন চুরুট দাও। এবং এইটি জেনলে অনেকে অবাক হবেন যে উইলিয়াম হেস্টি, স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল, তিনি এই কলেজের মধ্যে একটি মাত্র ছাত্রের ধূমপানের অনুমতি দিয়েছেন, তার নাম নরেন্দ্রনাথ দত্ত। এর আপনার দ্বিতীয় পাবেন না খুঁজে, এর কোনো নজিরই নেই। এবং পাড়ার লোকেরা স্বামীর সম্বন্ধে বলতেন যে বড় লোকের ছেলে, ও সিঁথিপাটি করা চুল, মাঝখানে সিঁথিপাটি করা চুল, রাস্তা দিয়ে সিগারেট টানতে টানতে যাচ্ছে এবং এই সাথে জুটেছে পরমহংস মশায়ের প্রশ্রয়। কারণ ঠাকুরকে তো সবাই জানতেন, খুব জনপ্রিয় ছিলেন। তো স্বামীজি এখানে বলছে যে ডাক্তার বলেছে যে ধূমপান করার কোনো প্রয়োজন নেই, ছাড়ার কোনো প্রয়োজন নেই, অতএব বেশ করে পাইপ টানছে এবং তার ফল ভালোই হয়েছে। কোনো লোক পৃথিবীতে এ কথা বলবে না, কিন্তু নিজের পক্ষের একটা যুক্তি যে আমি ধূমপানটা ছাড়তে পারবো না। তার যুক্তি হচ্ছে ডাক্তার বলেছে যে পাইপ টানার জন্য আমার শরীরটা ভালো হয়েছে, খুব কষে পাইপ টানছি। এরপর স্বামীজি একটি চমৎকার কথা লিখেছেন, আমি আবার কাজেও নেমেছি, কাজ তবে কঠিন কাজ নয়, কিন্তু আমি এবার টাকা করতে চাই। মার্গারেট এই কথা জানিও, বিশেষ করে পাইপের ব্যাপারটা। তুমি কি জানো কি আমায় সারিয়ে তুলেছে? কোনো ডাক্তার নয়, খ্রিশ্চান সায়েন্সের আরোগ্যকারীও নয়, একজন চৌম্বক চিকিৎসক। অবাক কাণ্ড, হাত ঘষে সে চিকিৎসা করে, ভিতরকার চিকিৎসা পর্যন্ত। আর তার রোগীরা আমাকে বলেছে। স্বামীজি যে বলছে না টাকা করতে চাই, স্বামীজি যখন দ্বিতীয়বার বিলেতে যান তার আগে খুব চেষ্টা করেছিলেন দেশীয় রাজাদের কাছ থেকে টাকা তোলার, কিন্তু টাকা পাননি। ভারতবর্ষে যে সাধারণের জাগরণ ঘটাতে হবে, সেই জাগরণের জন্য তো অনেক টাকার প্রয়োজন। তার জন্য শিক্ষালয় তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের প্রতি সমাজের যে রিজার্ভেশন, সেটাকে কাটিয়ে তুলতে হবে। এর জন্য ব্যাপকভাবে শিক্ষার প্রয়োজন। স্বামীজি বারবার সরলা দেবী চৌধুরীকে চিঠি লিখেছেন যে শিক্ষা ইজ এডুকেশন দ্য প্যানাসিয়া অফ অল থিংস, সর্বরোগ হরণকারী। সেই টাকাটা তিনি দেশের রাজাদের কাছ থেকে পাচ্ছেন না, তারা সাহায্য করতে রাজি নয়, তারা ভোগবিলাসে খুব রাজি। দেখবেন স্বামীজি কাপুরথালার মহারাজার খুব সমালোচনা করেছেন। তিনি শিকাগোয় গিয়েছিলেন এবং ভারতবর্ষ সম্বন্ধে নানা অকথা কুকথা বলেন। তিনি অসম্ভব বড়লোক ছিলেন, কিন্তু কোনো টাকা ভালো কাজে খরচ করতেন না। দেশীয় যে রাজারা ছিল তাদের মধ্যে দেখা যায় যে 25, 30, 100 খানা রোলস রয়েস রয়েছে। ধরুন পাতিয়ালার মহারাজার 100টা রোলস রয়েস ছিল, কিন্তু জনহিতকার কাজে তারা এগোতেন না। তারা মনে করতেন যে গল্ফ খেলবো, পোলো খেলবো, সাহেবদের সঙ্গে ডিনার করব, ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, বারবার বিলেতে যাব, সাহেব হয়ে যাব। দেশের মানুষের প্রতি তাদের সীমাহীন অবজ্ঞা এবং অশ্রদ্ধা ছিল। স্বামীজি দেখেছিলেন যে ক্ষেত্রীর মহারাজার ওখানে একটা নিয়ম আছে, রাজা এবং ব্রাহ্মণেরা তার জন্মদিনে যে উপহার দেবেন সেই উপহার তারা নিজেরা গ্রহণ করতেন, আর সাধারণ মানুষ যে উপহার দেবেন সেটি তার সেক্রেটারি মুন্সি জগমোহনলাল গ্রহণ করতেন। স্বামীজি এটা থেকে বেদম চটে যান। স্বামী তখন বিবেকানন্দ হননি, কিন্তু তিনি রাজাকে বলেন এটা হতে পারে না, কারণ যিনি বড় লোক তিনি নানা উদ্দেশ্য নিয়ে আপনার জন্য উপহার কিনেছেন, কিন্তু যে গরিব সে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্যে উপহার নিয়ে এসছে, আপনি সেই উপহার গ্রহণ করবেন না, আপনার সেক্রেটারি গ্রহণ করবে, এটা হতে পারে না। রাজা সে নিয়মটা পাল্টে ফেলেছিলেন, কারণ ক্ষেত্রীর রাজার সঙ্গে স্বামীজির খুব বন্ধুত্ব ছিল। আমার খুব ইচ্ছা আছে যদি আমি কোনোদিন পারি এই বাকচক্রে স্বামী বিবেকানন্দের ফরগটন চ্যাপ্টার অফ হিজ লাইফ, বেনিশঙ্কর শর্মার লেখা, সেখান থেকে কিছু কিছু পাঠ করব। এই বইটিতে জানা যায় যে ক্ষেত্রীর রাজার সঙ্গে স্বামীজির অন্তরঙ্গতা,
স্বামীজি একসঙ্গে 2 মাস ক্ষেত্রীর রাজার কাছে ছিলেন, একসঙ্গে দুজনে ঘোড়ায় বেড়াতে যেতেন। ক্ষেত্রীর রাজা স্বামীজির সঙ্গে নানাভাবে গল্পগুজব করতেন এবং স্বামীজির কথায় বিলেত থেকে টেলিস্কোপ নিয়ে এসে তিনি অবজারভেটরি তৈরি করেছিলেন এবং সেই অবজারভেটরিতে স্বামীজি তাকে বিভিন্ন গ্রহ নক্ষত্র চেনাতেন, কারণ রাজার বিজ্ঞানের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল, জানার একটা অদ্ভুত আগ্রহ ছিল। তো ক্ষেত্রীর রাজা সেইখানে আমরা দেখতে পাই যে তার সঙ্গে স্বামীজির ঘনিষ্ঠতা। যদি কোনো দিন সুযোগ পাই এই নিয়ে গভীরে আমি আলোচনা করব। কিন্তু স্বামীজি দেখলেন যে দেশীয় রাজারা টাকা দেবে না, ফলে বিদেশ থেকে টাকা উপার্জন করে আনতেই হবে। এই যে উপার্জনের কথা, এইটা স্বামীজি যেহেতু নিজে বলেননি, আমরা বুঝেই উঠতে পারি না। এই যে একেবারে প্রাণপাত করে বক্তৃতা দিয়েছেন। কেন বক্তৃতা দিয়েছেন? এই টাকা আসবে। যখন বিখ্যাত হননি, একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি শিকাগো এসেছেন কেন? স্বামীজি বলেছিলেন, আমি এখান থেকে টাকা উপার্জন করে দেশের মানুষের জন্য খরচ করতে চাই। টাকা উপার্জন করাটাকে তিনি কোনো দোষ বলে মনে করেননি। আমরা দেখব 20শে সেপ্টেম্বর 1893 সাল শিকাগোর বক্তৃতার বিষয়বস্তু ছিল রিলিজিয়ান নট দি ক্রাইং নিড অফ ইন্ডিয়া। সেখানে স্বামীজি বলেন যে আমাদের দেশে ধর্মের কোনো প্রয়োজন নেই। পাদ্রীরা যান যে গির্জা তৈরি করেন আর দেশের মানুষ না খেতে পেয়ে মারা যায়, সেদিকে তারা তাকানো না। এখন আমি বুঝতে পারছি যে খ্রিশ্চানদের কাছ থেকে হিদেনদের জন্য টাকা উপার্জন করা কত কঠিন। সাথে সাথে এও বলেছিলেন, একটি অভুক্ত মানুষকে ধর্মের কথা শোনানো মানে তাকে অপমান করা। ইট ইজ অ্যান ইনসাল্ট টু এ হাংরি ম্যান টু অফার হিম মেটাফিজিক্স। এবং সাধারণ মানুষের জন্য টাকা নিয়ে আসতে হবে, কারণ সাধারণ মানুষকে দিকে কেউ তাকাচ্ছে না। কালকে একজনের সঙ্গে আলোচনা করছিলাম, তিনি একটি অসাধারণ তথ্য আমায় দিলেন যে প্রথম যে ইউনিয়ন হয়েছিল ট্রাম কোম্পানিতে, সেই ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত এবং রেজিস্টার্ড অফিস কোথায়? 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট, কলকাতা। স্বামীজির বাড়িতে ট্রাম কোম্পানির ট্রেড ইউনিয়নের প্রথম অফিস এবং তার সভাপতি হচ্ছেন তার ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। যেমন সুভাষচন্দ্র বোস 1930 সালে যারা অসংগঠিত শ্রমিক তাদের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। মনে রাখতে হবে ভূপেন্দ্রনাথ এবং সুভাষচন্দ্র দুজনেই স্বামীজির সাধারণ মানুষের প্রতি যে শ্রদ্ধা ছিল সেই সম্বন্ধে আস্থাশীল ছিলেন। ভূপেন্দ্রনাথ দত্তর বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ প্রফেট পেট্রিয়ট, সেইখানে তিনি বলছেন যে কিভাবে বিবেকানন্দ সমাজতান্ত্রিক বিপ্লব ঘটানোর কথা বলেছেন, কিন্তু পাশ্চাত্যের সমাজতন্ত্র নয়, দেশীয় সমাজতন্ত্রে তিনি অনুসরণ কথা বলেছেন। নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। বলছেন হে ভারতের শ্রমজীবী, আমি তোমাদের প্রণাম করি। সুভাষচন্দ্র বলছেন তিনি বেঁচে থাকলে অবশ্যই আমার গুরু হতেন এবং সাধারণ মানুষের প্রতি যে সীমাহীন শ্রদ্ধা এবং দায়বদ্ধতা, সেটি পালন করতে গেলে অর্থের প্রয়োজন হয়। এখনও যদি আমরা রামকৃষ্ণ মিশন যে অ্যানুয়াল রিপোর্ট দেয়, গত বছর 2023-24 সালে 24-25 সালে যে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারে 1180 কোটি টাকা রামকৃষ্ণ মিশন খরচ করেছে, তার বিরাট অংশ খরচ হয়েছে দরিদ্রদের জন্য স্কুল খোলা। স্বামী সর্বজ্ঞানন্দজি যেখানে তিনি প্রাণপাত করে একটি স্কুল তৈরি করছেন, একেবারে নার্সারি থেকে ইউনিভার্সিটি একসাথের তলায় অরুণাচল প্রদেশে, সেখানে আমরা দেখব অসীম কষ্ট করে দীপঙ্কর দা সেখানে আছেন। পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে, এখন লাঠি নিয়ে হাঁটতে হয়। প্রেসিডেন্ট মহারাজের কাছে যখন আসেন তখনও মাটিতে বসতে পারেননি, পাশে একটি চেয়ারে দীপঙ্কর দাকে বসতে হয় এবং সেই যে অপূর্ব চেহারা, সেই চেহারাটিও ভেঙে গেছে। তার যে কণ্ঠ, সেই কণ্ঠটিও আগের মতো আর নেই, কিন্তু মনে রাখতে পুরোটাই মানুষের জন্যে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সাধারণ মানুষের জন্য সেই প্রতিষ্ঠান তৈরি হবে। প্রাণপাত করে সেই প্রতিষ্ঠানটিকে একটা রূপ দেওয়ার চেষ্টা করছেন স্বামী সর্বজ্ঞানন্দজি। স্বামীজিও সেই জন্যে টাকা উপার্জনের দিকে মন দিয়েছিলেন এবং মেরি হেলকে বলছেন, তুমি একেবারে নিবেদিতাকে বলবে যে আমি এই পাইপের জন্য যেন টাকা তৈরি করে। পাইপের জন্য আসলে দেশের মানুষের রসিকতা করে বলছে আমি পাইপ খাবো, তাই আমার টাকার প্রয়োজন। এখানে এমন ঠিক উত্তর ভারতের মতো শীত, কেবল মাঝে মাঝে কয়েকটা দিন একটু গরম। গোলাপ ফুলও আছে এবং চমৎকার পাম গাছ, খেতে বার্লি ফলেছে, গোলাপ এবং অন্যান্য নানা জাতের ফুল ফুটেছে। আমার কুটিরের চারপাশে গৃহস্বামিনী মিসেস ব্লজেট
শিকাগোর মহিলা স্থূলাঙ্গী বৃদ্ধা এবং খুবই রসিকা ও বাকচাতুরা। শিকাগোতে তিনি আমার বক্তৃতা শুনেছেন আমার এবং খুব মাতৃস্বভাবা। এই মিসেস ব্লজেটই চিন্তারণ মহারাজকে খাইয়েছিলেন নিত্য স্বরূপানন্দজিকে। বলতেন এক স্বামীজিকে ব্রেকফাস্ট খাই আনন্দ পেতাম আর তোমাকে পাই। চিন্তারণ মহারাজ যখন গোলপার্কে খেতেন সে একটা দৃশ্য। তরুণদা এবং স্বামী বলভদ্রানন্দজি, আমি তরুণদাই বলে ফেলে এত বছর পরি বলে আমরা বসে থাকতাম। উনি ইনস্ট্রাকশান দিচ্ছেন যে একটা টোস্টের চেহারাটা যখন ঠিক আরশোলার পিঠের রং হবে তখন তাকে দিতে হবে। এতখানি রসিক ছিলেন। 10খানা করে ডিম খেতেন এবং প্রভানন্দজি খুব তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে খেয়ে কাজে চলে যেতেন। তখন উনি বলতেন, আচ্ছা বরুণ তুমি তো খাও না, তুমি তো গেলো। লোকেশ্বরজি মাংস খেয়ে বলছে, হ্যাঁ মহারাজ ভালো। বলছেন ভালো বলছো কানাই, তোমার কি অপূর্ব বলে কোনো কথাটা তোমার অভিধানে নেই? তো নিত্য স্বরূপানন্দজি অনেকক্ষণ ধরে খেতেন। তরুণদার আমি সামনে বসে থাকতাম পেছনে লাগার জন্য এবং আমরা নানা কথা বলতাম। কিন্তু সেই নানা কথার মধ্যে থেকে স্বামীজির প্রতি তার যে আনুগত্য, এবং স্বামীজিকে অনেকেই দেখেছেন যারা নিত্য স্বরূপানন্দজিকে চিনতেন। এই মিসেস ব্লজেটের কথা বলছেন। এই মিসেস ব্লজেটের বাড়িতে একটি ঘটনা ঘটেছিল। এক জোড়া দম্পতি তারা এসে স্বামীজিকে বললেন যে আমাদের খুব কষ্ট হয়, নানা মানুষ আপনার প্রচণ্ড সমালোচনা করছে, আমাদের খুব খারাপ লাগে। মিসেস ব্লজেট তাই থামানোর চেষ্টা করছেন যে আজকে স্বামীজির মেজাজ খুব ভালো আছে, স্বামীজি ব্রেকফাস্ট করছেন, চুলগুলো খোলা, এসব কথা বলো না ইত্যাদি, কিন্তু তা বলেই চলেছেন। স্বামীজি একসময় শুনতে শুনতে স্বামীজির পরিবর্তন হলো। কালকে আমি খুব মন দিয়ে মহেন্দ্রনাথ পড়ছিলাম ওটা লেখার জন্য। মহেন্দ্রনাথ লিখছেন যে স্বামী শারদানন্দজি এবং মহেন্দ্রনাথ ইংল্যান্ডে স্বামীজির একটি বক্তৃতার সাথে যাচ্ছেন। স্বামীজি সিঁড়ি দিয়ে উঠছেন, উঠতে উঠতে একবার ঘুরে পিছনে তাকিয়েছেন। শারদানন্দজি এবং মহেন্দ্রনাথের মনে হলো সম্পূর্ণ অন্য একটা মানুষ। এমনভাবে চেহারার পরিবর্তন হয়েছে যে শারদানন্দজি, যিনি তার গুরু ভাই, তিনি সরে গেলেন, সেই জ্বলন্ত মুখের সামনে দাঁড়াতে পারছেন না। এবং স্বামী যখন বক্তৃতা করতে উঠলেন তখন অন্য একটা মানুষ, অন্য একটা ভাবে কথা বলছেন। মন্ত্রশক্তিতে রবীন্দ্রনাথ বলেছেন ঈশ্বর পাটনির কথা, যখন তার মধ্যে মন্ত্রশক্তি ভর করে সে নিজেও বোঝে না, কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো স্বামীজি সেরকম পরিবর্তন হয়েছিল। মহেন্দ্রনাথের অসাধারণ লেখায় সেটি আছে। এই মিসেস ব্লজেট বলাতে স্বামীজির চেহারার পরিবর্তন হয়ে গেল। মিসেস ব্লজেট লিখছেন এবং স্বামীজি তাদের বললেন, লুক হোয়াট আই অ্যাম হ্যাজ বিন রিটন অন মাই ফোরহেড, ইফ ইউ ক্যান রিড ইট ব্লেসেড ইউ আর, ইফ ইউ ক্যানট সরো ইজ ইয়ার্স। আমি যা আমার কপালে লেখা আছে, যদি তোমরা আমার ললাট লিখন পড়তে পারো তোমাদের সৌভাগ্য, না পারলে দুর্ভাগ্য তোমাদের। যখন কথাটা বলছেন স্বামীজি তখন চেহারাটা পাল্টে গেছে। আমি যেহেতু ব্যক্তিগত জীবনে বডি ল্যাঙ্গুয়েজ সাইকোলজি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যখন মানুষ উচ্চভাবে চলে যায় তার মধ্যে একটা চেহারাগত পরিবর্তন হয়। প্রতাপচন্দ্র মজুমদার শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে লিখছেন যে ঠাকুর যখন গভীর মনোযোগ দিয়ে কারুর দিকে তাকাতেন তার চোখগুলো সবুজ হয়ে যেত, এবং যে একবার সে সবুজ চোখ দেখেছে সে কিছুতেই আর অন্য কোথাও যেতে পারতো না। আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের চেহারাগত পরিবর্তন দেখার। স্বামী লোকেশ্বরানন্দজি, একবার তাকে আমি বলেছিলাম যে আমার সব বন্ধুরা সাধু হয়ে যাচ্ছে, আমার কি হবে? তিনি আমাকে বলেছিলেন যে সবাই যদি ভেতরে চলে আসে তবে বাইরে থেকে কাজ করবে। এবং বলে যেভাবে তাকিয়েছিলেন তার ঘরে আমার দিকে, সেই তাকানোটা আমি কোনো দিন ভুলব না। এখনও যখন ওই চোখ বুঝি মহারাজের ওই মুখটা, ওই তাকানোটা বুঝতে পারি, সেটা অদ্ভুত স্নেহর তাকানো। সাধারণভাবে সেই তাকানো হয় না। আমার গুরু মহারাজকে একবার স্বামীজি নিয়ে কথা বলছি, আমি স্বামীজি নিয়ে কথা বলতাম, তিনি কথা বলতে বলতে তার ভাবের পরিবর্তন হয়েছিল ভূতেশানন্দজির, এবং তিনি যেভাবে কথা বলতে গিয়ে তন্ময় হয়ে গিয়েছিলেন সে আমি দেখেছিলাম যে দেহের মধ্যে তন্ময়তা কিভাবে চলে আসে। রঙ্গনাথানন্দজির সঙ্গে স্বামীজি নিয়ে কথা বলছিলাম, আমি সেখানেও দেখেছি মহারাজের পরিবর্তন হতে শুরু করেছেন হয়তো এমনি সাধারণ কথা বলে, স্বামীজি এমনি কথা বলছেন, হঠাৎ স্বামীজির পরিবর্তন হয়। স্বামীজির নিজের জীবনে একটি পরিবর্তনের অদ্ভুত ঘটনা আছে। স্বামী যোগানন্দজি এসছেন বৃন্দাবন থেকে, স্বামীজি বলছেন যোগে আমাকে বৈষ্ণব সাজিয়েছে, স্বামীজির গলায় কণ্ঠি পরিয়ে দেওয়া হয়েছে।
স্বামীজির কপালে তিলক কেটে দেওয়া হয়েছে, স্বামীজি গান গাইতে শুরু করেছেন, এমনি ইয়ার্কি মারছেন, নিতাই নাম এনেছে রে, নাম বলে অন্য শব্দ ব্যবহার করছেন। এইবার সেই গান গাইতে গাইতে তার একটা পরিবর্তন হলো এবং গলায় এমনভাবে তিনি কীর্তনানন্দে ডুবে গেলেন যে বরানগরে লোকে দোকান বন্ধ করে ছুটে এসেছিল এই কীর্তন শোনবার জন্য। ভাবের পরিবর্তন হয়। উইলিয়াম হেস্টি এই ভাবটাই দেখেছিলেন রামকৃষ্ণের মধ্যে। তাই জন্য যখন রামকৃষ্ণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তার ছাত্রদের, তখন বলছেন such experiences are the results of purity of mind and concentration on a particular object. This is very rare indeed, particularly in these days. Through my life, I have seen only one person who has experienced this blessed state of mind. He is Ramakrishna Paramahansa of Dakshineshwar. You can understand if you go there and see it for yourself. সাধারণ কথা তো, এক্সকারশন কবিতা পড়াচ্ছিলেন ওয়ার্ডসওয়ার্থের, এক্সকারশনে কবির সমাধি হতো। সমাধি কি বোঝাতে পারছেন না, না বোঝাতে পেরে তিনি রামকৃষ্ণের কথা বলছেন যে দক্ষিণে আমি একমাত্র একজন মানুষকে দেখেছি ভাব পরিবর্তনটা দেখেছিলেন। তো ভাব পরিবর্তন একটা জীবনের বিরাট কথা। তো মিসেস ব্লজেটের কথা বলতে গিয়ে আমরা এত প্রসঙ্গে চলে এলাম, কারণ তার বাড়িতে একটি স্বামীজির ভাব পরিবর্তনের ঘটনা ঘটেছিল। ইংরেজদের জন্য আমার বড় দুঃখ, তারা দক্ষিণ আফ্রিকার শক্ত পাল্লায় পড়েছে, তবুও বাইরে কর্তব্যরত এক সৈনিক চিৎকার করে একবার জানিয়েছেন যে সে এক তাতারকে পাকড়েছে। তাঁবুর ভেতরে আদেশ হলো তাকে ভেতরে নিয়ে এসো। সৈন্য বলল সে আসতে চাইছে না। আবার কড়া আদেশ শোনা গেল, তাহলে তুমি নিজে এসো। সে যে আমাকে যেতে দিচ্ছে না, তার থেকে তাতার পাকড়ানো প্রবচনটি এসছে, তুমি কাউকে পাকড়েছো নাকি? আবার স্বামীজি রসিকতায় চলে গেলেন। এটার অসাধারণ ঘটনা আপনারা জানেন যে একজন সে সৈনিককে বলানো হচ্ছে, সে বলে আমরা তাতার পাকড়েছি। ও তাহলে তুমি তাকে নিয়ে এসো তাঁবুর মধ্যে। তখন সে বলে সে তো যেতে দিচ্ছে না আমাকে। বললেন তাহলে তুমি এসো। বললেন সে আমাকে যেতে দিচ্ছে না। স্বামীজি মেরিহেলকে প্রায়ই বলতেন, শোনো একটা কাজ করি তোমাকে, আমি তো উপার্জন করতে পারছি না, তুমি একটা ভালো ছেলে জোগাড় করো যার প্রচুর পয়সা আছে, তাহলে আমার কাছে টাকা আসবে, আমি দেশের উপকার করতে পারবো। পেছনে লাগতেন। মেরিহেলের সঙ্গে এমন সম্পর্ক ছিল যে বারবার স্বামী তার পিছনে লেগেছেন যে তুমি একটা ছেলে পাকড়াও করো, যে ছেলেটা পয়সাওয়ালা ছেলে, এমনি সাধারণ ছেলে করলে হবে না, যাতে পয়সা হবে, আমি পয়সা পাবো এবং সে পয়সা নিয়ে আমি কাজ করব। কারণ বুঝতেই পারছো আমার বয়স হয়ে গেছে, আমি 40 বছরও বাঁচবো না। আমার চুলগুলো তুমি যদি এখন দেখতে, তাহলে দেখতে চুলগুলো বুড়ির মাথার পাকা চুলের মতো হয়ে গেছে। স্বামীজি চিঠিতে লিখেছেন, রসিকতা করে লেখা এগুলো। ঠিক এখনই আমি সুখী এবং বাকি জীবনেও সুখী থাকার আশা করছি। বেশ কিছু টাকা করতে পারলে আমি খুব খুশি হব। কিছু করেছি। মার্গটকে বলো আমি বেশ কিছু টাকা করে ফেলেছি এবং জাপান, হনুলুলু, চীন ও যাওয়ার পথে দেশে ফিরব। তাড়াতাড়ি টাকা করার পক্ষে এটা চমৎকার জায়গা এবং শুনেছি স্যান ফ্রান্সিসকো-এর চেয়েও ভালো। সে কিছু করতে পেরেছে। কোটিপতি তুমি আর জোগাড় করতে পারলে না, তার অর্ধেক কিংবা সিকির জন্য চেষ্টা করলে না কেন? আর নেই মামার চেয়ে কানা মামা সবচেয়ে ভালো। আমার টাকা চাই, সে মিশিগান হ্রদে ডুবে মরুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সেদিন এখানে, এবং এইভাবে পুরোটাই বাকি চিঠিটা মেরিহেলের পিছনে রেখেছেন স্বামী, যে বিয়ে করতেই হবে তোমাকে এবং অর্থবান একজনকে বিয়ে করতে হবে, কিন্তু আমি টাকাটা পাবো কোথা থেকে? বিয়ে করো, বিয়ে করে আমাকে জানাও, তাহলেই আমি সবচেয়ে খুশি, না হলে এভাবে চলবে না। মেরিহেলের সঙ্গে স্বামীজি সেই সম্পর্ক ছিল। আমি তো চিঠির শুরুতেই বলেছিলেন মেরি, এই ঘাত প্রতিঘাতময় বেসুরো জীবনে তুমি একমাত্র মধুরতম সুরে বেজেছ। সেই ভাই বোনের সম্পর্ক তিনি বলছেন যে সে পাকড়াও করার কথা। মেরিহেল পরে যাকে বিয়ে করেছেন তিনি খুব ধনী মানুষ, কিন্তু তখন আর স্বামীজি বেঁচে নেই। এবং মেরিহেলের বাকি জীবনে সেই চিঠি নিয়েই, সেই রেকর্ড নিয়েই চলতো। সেই রেকর্ডে শুনতেন স্বামীজির বারবার বলা। স্বামীজি নানা কথা বলেছিলেন, 4 দিন রেকর্ড করেছিলেন। কি বলেছিলেন আমরা জানি না, নিশ্চয়ই দেশের দুর্দশার কথা বলেছিলেন,
নিশ্চয়ই তার সংঘের কথা বলেছিলেন। 1899 মানে সংঘ তৈরি হয়ে গেছে, সেই সংঘ কিভাবে কাজ করবে, সেই সংঘ কিভাবে মানুষের সেবা করবে, সেই সংঘ কিভাবে তার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবে, সেগুলোই নিয়ে স্বামীজি আলোচনা করেছিলেন। এগুলো সবকটি পেলেই খুব ভালো হতো, কিন্তু আমি যে বারবার বলি, স্বামীজি যে চলে গেলেন হঠাৎ, একেবারে রামকৃষ্ণ মিশনের ছাতা চলে গেল, দরিদ্র একটি প্রতিষ্ঠান, তারা বুঝেই উঠতে পারবে না কি করবে। ফলে যারা স্বামীজির কাছে এসেছিলেন আমেরিকায়, তাদের সকলের থেকে মিশন দূরত্ব তৈরি করলো। স্বামী অভেদানন্দ যে আমেরিকায় ছিলেন, তার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। ত্রিগুণাতীতানন্দজি অদ্ভুতভাবে মারা গেলেন। প্রকাশানন্দজির তখন কম বয়স, পরে যারা গেলেন তারাও যোগাযোগ করতে পারলেন না। স্বামী অশোকানন্দজি যোগাযোগ করেছিলেন বলেই লুই বার্গ তার বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ হিজ সেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্ট লিখতে পেরেছিলেন। যারা স্বামীজির কাছে এসেছিলেন, অশোকানন্দজি তাদের ইন্টারভিউ নেন এবং সেই ইন্টারভিউ থেকে আমরা অসাধারণ বই পাই। অশোকানন্দজিও সঙ্গ ছেড়ে চলে গিয়েছিলেন জীবনের শেষ কয়েকটি বছর, তিনি আলাদা থাকতেন। তিনি অসাধারণ মানুষ ছিলেন, অপূর্ব পণ্ডিত ছিলেন। এবং বিবেকানন্দের আমার সবসময় মনে হয় যে স্বামীজির কণ্ঠস্বরটি পাওয়া উচিত ছিল। অভেদানন্দজির কণ্ঠস্বর আমরা পাই। স্বামীজির শ্রীরামকৃষ্ণের জন্ম শতবর্ষে তার বক্তৃতা আছে, তার আবৃত্তি আছে। জননীং শারদাং দেবীং, এই শ্লোকটি তার মুখে আবৃত্তি রেকর্ড পাওয়া যায়, মেগাফোনের রেকর্ড আছে। স্বামীজির গলা যদি পাওয়া যেত বড় সুন্দর হতো। আমার দাদামশাই স্বামীজির গলা শুনেছিলেন, বলেছিলেন ওরকম সোনোরাস ভয়েস, আমি যখন ছোটো ছিলাম, আমি শব্দটাই মনে আছে, ওরকম সোনোরাস ভয়েস আর পাওয়া যায় না। স্বামীজি নিজেই কলকাতায় এসে বলেছিলেন, না রে, এত বক্তৃতা করেছি, গলাটা এখন ট্রিকল করে, আর গান গাইতে পারি না। এই যে ফ্লিকার করছে গলাটা, গানটা তো স্বামীজি শিখেছিলেন, ফলে গলা যখন কেঁপে যাচ্ছে, তারপক্ষে আর সেই গান করা সম্ভব নয়, সেই সুর আর আনা সম্ভব নয় গলায়, সেটি তার মনে হয়েছিল। তাই তিনি গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন, বক্তৃতাই শুধু করতেন। কিন্তু জলদগম্ভীর গলা ছিল। সেই গলাটা যদি আমরা পেতাম, আমাদের বড় উপকার হতো। কারণ যারাই স্বামীজির কণ্ঠ শুনেছেন, তারাই অবাক হয়ে গেছেন। তারা বারবার লিখেছেন যে অসাধারণ একটি কণ্ঠস্বর। অ্যানি বেসান্তের লেখায় স্বামীজির কণ্ঠস্বরের কথা আমরা পাই। ঘণ্টার ধ্বনির মতো কণ্ঠস্বর তিনি লিখছেন। ব্যারিটন ভয়েস স্বামীজির ছিল। এবং তখন যখন তিনি কথা বলতেন, যেহেতু কথার মধ্যে আবেগ থাকতো, যেহেতু কথার মধ্যে যুক্তি থাকতো, যেহেতু কথা মানবতার জন্য উৎসর্গীকৃত ছিল, ফলে মানুষ তার সেটি কথা শুনে আনন্দ পেতেন। রোমারোলা বিবেকানন্দ সম্বন্ধে বলছেন, বিবেকানন্দ's words are great music, phrases in the style of Beethoven, starring rhythms like the March of Handel choruses। বিবেকানন্দের কথার সঙ্গে তিনি বিটোভেনের সুরের তুলনা করেছেন। এবং রোমারোলা তো নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর রামকৃষ্ণদেব এবং স্বামীজির ওপর দুটি বই লেখেন, অসাধারণ বই। এবং সেখানে তিনি বলছেন সেই বিবেকানন্দের কথা, তিনি যখন মিশতেন কারুর সঙ্গে, একদম খোলা মাঠের মানুষটি, একদম শিশুর মতো মিশতেন। মেরি হেলের পরিবারের সঙ্গে তিনি শিশুর মতো মিটেছিলেন। তার বাবাকে তিনি ফাদার পোপ বলে ডাকতেন এবং মাকে মাদার চার্চ বলে ডাকতেন। নিজেদের নানা খুনসুটি ছিল এই চারটি বোনের সঙ্গে, এবং তারা বিবেকানন্দকে অসম্ভব সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। বিবেকানন্দকে যাতে একটু স্বস্তি পান, একটু আনন্দ পান, তার ব্যবস্থা তারা করেছিলেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্বামীজির সবচেয়ে ভালো দিনগুলো পাশ্চাত্যে কেটেছিল। কারণ পাশ্চাত্যে কেউ সমালোচনা করতো না, পাশ্চাত্যে কেউ স্বামীজির খুঁত ধরতো না, পাশ্চাত্যে কেউ বলতো না এটা করো আর এটা করবে না। যখন তিনি এদেশে চলে এলেন, মানুষ তাকে জিজ্ঞেস করতে শুরু করলো, আপনি এতদিন বিদেশে ছিলেন, কি খেতেন? স্বামীজি বলতেন, যা পেতুম তাই খেতুম। ওই কালাপানি পার হয়েছিলেন, কায়স্থের সন্তান ছিলেন, প্রত্যেক পদক্ষেপে তার দেশের মানুষ তাকে অপমান করেছিলেন। কিন্তু পাশ্চাত্যরা তাকে সেভাবে অপমান একেবারেই করেনি, তারা গ্রহণ করেছিল দু হাতে। ইংল্যান্ডবাসী পরের দিকে করেনি, হেনরিয়েটা মুলার বা ইটি স্টার্ডি, তারা স্বামীজিকে নানাভাবে অপমান করেছিলেন বটে, আমেরিকানরা কোনোদিন অপমান করেনি। তারা অন্তর থেকে বলেছিল যে কলম্বাস ডিসকভার্ড দি সয়েল অফ আমেরিকা অ্যান্ড বিবেকানন্দ ইটস সোল। তারা বলেছিল হি ইজ আওয়ার ম্যান। বিবেকানন্দ সত্যি আমেরিকার একজন হয়ে গিয়েছিলেন। যে জাতি সবাইকে সানন্দে গ্রহণ করতে পারে, যে জাতির হৃদয়ের উষ্ণতা বিবেকানন্দকে স্পর্শ করেছিল, তারা বিবেকানন্দের মধ্যে নতুন পৃথিবীর দূতকে খুঁজে পেয়েছিলেন। এবং মেরি হেল আরও বেশি করে পেয়েছিলেন, কারণ মেরি হেল দেখেছিলেন যে তাঁর স্বামীজির যে হৃদয়ের উষ্ণতা, ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইয়োর হেড অ্যান্ড ইয়োর হার্ট, অ্যাপিল টু ইয়োর হার্ট, এই কথা যে বলতে পারে সে সাধারণ মানুষ নয়,
তিনি প্রফেট। সেই প্রফেট বিশ্বাস করেছেন যে আগামী দিনে পৃথিবীটা অনেক সুন্দর হবে, শত বাধা সত্ত্বেও সেই পৃথিবীতে লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান শান্তি। আজ এই অবধি রইল, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।